ফাদার ডোনাল্ডের রোষ, লেখক ভানু চৌধুরী। আজ থেকে 50 বছর আগের কথা। মাদ্রাসের এক পরিত্যক্ত গির্জায় 4 জন নির্বাক হয়ে বসে আছে। এদের মধ্যে 3 জন পুরুষ, 1 জন স্ত্রীলোক। 4 জনই বয়সে নবীন। প্রত্যেকের গলায়ই চেনে বাঁধা ক্রস ঝুলছে। এতে বোঝা যায় এরা সকলেই খ্রিস্ট ধর্মাবলম্বী। গির্জার উপাসনা কক্ষ এককালে যেটা ছিল সেটা বেশ বড় সড়ো গোছের। গির্জাটা এমনিতে বেশ বড়ই উপাসনা কক্ষ আজ আর অক্ষত অবস্থায় নেই। সারি সারি স্তম্ভগুলির বেশিরভাগই ভেঙে পড়েছে। ছাদও অনেক জায়গায় ভাঙাচোরা। উপরে ঝাড় বাতি ঝোলানোর শিকলগুলি শুধু ঝুলছে। বাতিগুলি কবে কখন অদৃশ্য হয়েছে কে জানে। চারিদিকে ভাঙাচোরা কিছু আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নোনা ধরা দেওয়াল থেকে চুন বালি খসে খসে পড়ছে নানা জায়গায়। স্থানে স্থানে দেওয়াল ফেটা হাওয়া হয়ে রয়েছে। সেখান দিয়ে বাইরের আলো বাতাস হু হু করে প্রবেশ করছে গির্জার ভেতর। কিন্তু উপাসনা কক্ষের সবথেকে উঁচু জায়গাটা, যেখান থেকে হাজাররা প্রার্থনা পরিচালনা করতেন, সেই জায়গাটা মোটামুটি অক্ষত অবস্থায় আছে। শোনা যায় ওখানে একটা বিরাট পিয়ানো ছিল। সেটা বাজিয়ে ফাদাররা স্বরগ্রাম উঁচু নিচু করে উপাসনা সঙ্গীত গাইতেন এবং ধার্মিক ভক্তরা ফাদারের সঙ্গে গলা মিলাতেন। সেই বিরাট পিয়ানোটার চিহ্নমাত্র নেই এখন। তবে পিয়ানো রাখার জায়গাটা কাঠের মেঝের ওপর যে সাক্ষ্য বহন করছে তাতে সহজেই পিয়ানোটার বিরাটত্ব অনুমান করা যায়। বিরাট বিরাট অয়েল পেন্টিংগুলি কোথায় উধাও হয়েছে কে জানে, কিন্তু একটা জিনিস এখানে অটুট ও অক্ষত অবস্থায় আছে। সেটা হচ্ছে যীশুখ্রিস্টের বিরাট মর্মর মূর্তি। সেটা একটা কাঠের বেদির ওপর স্বমহিমায় বিরাজমান। ওই বেদিরই তলায় বসে রবার্ট, বব আর মাইকেল সন্ধ্যা থেকে অপেক্ষা করছে ক্রিস্টিনার জন্য। অনেক পরে বাড়ি থেকে রওনা দিয়েছে ক্রিস্টিনার যখন গির্জার চত্বরে ঢুকলো তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। চারিদিকে গাঢ় অন্ধকার ছেয়ে গেছে। অন্ধকারের মধ্যে ঠাহর করতে করতে হোঁচট খেতে খেতে ক্রিস্টিনা হেঁটে চলেছে গির্জার চত্বরের মধ্য দিয়ে। গির্জার এরিয়াটা বেশ বড়। পরিত্যক্ত বলে ঝাঁকড়া ঝাঁকড়া গাছ ঝোপঝাড়ে ভর্তি হয়ে রয়েছে চত্বরটা। কৃষ্ণপক্ষের রাত। অন্ধকারে হাতড়ে হাতে ক্রিস্টিনা অবশেষে ঢুকলো এসে গির্জার উপাসনা কক্ষে। সামনে একটা মোমবাতি জ্বালিয়ে ওরা 3 জন বসেছিল। ক্রিস্টিনাকে দেখে রবার্ট জিজ্ঞাসা করলো, এত দেরি হলো যে? সারা কক্ষে প্রতিধ্বনি উঠল সেই কথা কটা। ক্রিস্টিনা বেশি কথা বলল না, শুধু বলল, মন স্থির করতে একটু দেরি হয়ে গেল। তার মুখ গম্ভীর। ওরা 4 জন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এখানে জড়ো হয়েছে। নিখোঁজ ফাদার ডোনাল্ডের অবস্থান সম্পর্কে জানবার জন্য ওরা ল্যাঞ্চেট করার সিদ্ধান্ত নেয়। অন্য কোনোভাবেই ওরা নিখোঁজ ফাদারের হদিশ করতে না পেরে ল্যাঞ্চেটে বসবে বলে ঠিক করে। সেই মতো ওরা শহরে এক ধারে এই পরিত্যক্ত গির্জাটাকে বেছে নেয় ল্যাঞ্চেটে বসার জায়গা হিসাবে। ফাদার ডোনাল্ড এই গির্জার ত্রয়োদশ প্রধান ছিলেন, কিন্তু তার বিরুদ্ধে নানা দুর্নীতি ও অসৎ জীবনযাপনের অভিযোগ ওঠায় ফাদার একদিন হঠাৎই কোনো আগাম জানান না দিয়ে নিখোঁজ হয়ে যান। তারপর আর ফাদারের খোঁজ কেউ
করতে পারেনি। এরপর কালো স্রোতে অনেক ঘটনা ঘটে গেছে গির্জার অভ্যন্তরে ও বাইরে। কত ফাদার এসেছেন ও গেছেন। কালের করাল গ্রাসে সেকালের জমজমাট গির্জা আজ একটা অবহেলিত ভগ্নস্তূপে পরিণত হয়েছে। সেদিনের সেই ঘটনাবহুল দিনের কথা কি আর মনে রাখে। কিন্তু ওরা চারজন সেসব ঘটনা মনে রেখেছে। এরা ইতিহাসের ছাত্রছাত্রী। পুরানো অবহেলিত পরিত্যক্ত গির্জা সম্পর্কে এই চারজন প্রচণ্ড আগ্রহী। গবেষণার বিষয়বস্তু হিসাবে ওরা এই পরিত্যক্ত গির্জাটাকে বেছে নিয়েছে। তবে ইতিহাসে লিপিবদ্ধ ঘটনা ছাড়াও যে কিছু অকথিত বা লিখিত ঘটনা অগোচরে সবসময় থেকে যায়, ইতিহাসের গবেষক হিসেবে ওরা তা সম্যকভাবেই জানে। যেমন এখানে এই গির্জার সম্পর্কে খোঁজখবর নিয়ে ওরা ফাদার ডোনাল্ডের নিখোঁজের ঘটনাটাই জেনেছে। কিন্তু কীভাবে ফাদার ডোনাল্ড নিখোঁজ হয়েছেন সে সম্পর্কে কেউ কোনো আলোকপাত করতে পারেনি, অথবা কেউ কিছু জানলেও কোনো কারণে সম্পর্কে মুখ খোলেনি। তাই অনন্যপায় হয়ে রবার্টদের এই পথ বেছে নিতে হয়েছে। তবে প্ল্যানচেটে বসার সিদ্ধান্ত নেওয়ার আগে ওরা অনেক ভেবেছে, তারপর মন স্থির করেছে। অকুত ভয়ে ওরা চারজনই, কোনো রকম ভয় চিন্তায় ওদের মনে আসেনি। তাছাড়া ওরা শুনেছে ওদের প্রফেসরও এইভাবে প্ল্যানচেটের সাহায্য নিয়ে অনেক রহস্য ও তথ্যের উদ্ঘাটন করতে সমর্থ হয়েছে। তাই ওরা ওই পথটা বেছে নিয়েছে। ওরা চারজন যিশুর বেদির নিচে বসে এক মনে ফাদার ডোনাল্ডকে স্মরণ করছে, আর মনে মনে বলছে, ফাদার তুমি কোথায়, যেখানে থাকো আমাদের সম্মুখে দয়া করে উপস্থিত হও। রাত তখন কটা হবে কে জানে, তবে গভীর রাত্রি, চারিদিকে ঘুরঘুরতি অন্ধকার, গির্জার এদিকটা এমনিতেই নিরালা। তারপর গির্জার চৌহদ্দিটা বিশাল হওয়ার দরুন দূরের কোনো আলো গির্জা থেকেও দেখা যায় না, বা গির্জার কোনো আলো বাইরে থেকেও দেখা যায় না। শহর থেকে বিচ্ছিন্ন বলা চলে গির্জাটা। মাঝখানে মোমবাতি জ্বালিয়ে ওরা অপেক্ষা করছে ফাদার ডোনাল্ডের আবির্ভাবের জন্য। মাঝে মাঝে আলো কমে আসছে, ওরা আবার নতুন মোম জ্বালিয়ে গিয়ে দিচ্ছে। চারজনই নির্বাক হয়ে চোখ বুঝে এক মনে ধ্যানে মগ্ন। ভীষণ ধৈর্যের পরীক্ষা চলেছে। একভাবে অনেকক্ষণ ওইভাবে বসে থাকতে থাকতে ওদের মধ্যে হঠাৎ হয়তো একটু চাঞ্চল্য দেখা দিয়েছিল। হঠাৎ মোমবাতির শিখাটা দপদপ করে কেঁপে উঠল। সেই সঙ্গে সারা উপাসনা কক্ষটাই যেন কাঁপতে লাগলো। ওরা যে কাঠের মেঝের ওপর বসে, সেই মেঝেও যেন দুলে উঠল। মনে হলো কিসের একটা দীর্ঘ ছায়া পড়ল যেন উপাসনা কক্ষে। চকিতে দেখল ওরা কালো আলখাল্লা পড়া বিশাল একটা ছায়ামূর্তি উপাসনা কক্ষের দরজা জুড়ে দাঁড়িয়ে। ওরা সেই দিকে তাকাতে মূর্তিটা দুলে দুলে ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। ওরা হতবাক, বিহ্বল। এই সময় ঘটল আরেকটি ঘটনা। যীশু খ্রিস্টের বিশাল মর্মর মূর্তিটা হঠাৎ হুড়মুড় করে ক্রিস্টিনার গায়ের ওপর ভেঙে পড়ল। ক্রিস্টিনা সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে কাঠের মেঝের ওপর লুটিয়ে পড়ল। ওরা তিনজন যখন বিহ্বল হয়ে ক্রিস্টিনার দিকে তাকিয়ে, সেই সময় দেখা গেল মর্মর মূর্তিটা পড়ে যাওয়ায় সেখানে এক অতল স্পর্শী গহ্বরের সৃষ্টি হয়েছে। সেখান থেকে অনবরত ধূম নির্গত হচ্ছে। হঠাৎ দেখা গেল সেখান থেকে পা
থেকে মাথা পর্যন্ত কালো আলখাতা ঢাকা একটা মূর্তি বেরিয়ে আসছে, তারপর আরও একটা, এইভাবে অগণিত মূর্তি বেরিয়ে আসতে লাগলো গহ্বরের মধ্য থেকে। ওদের তিনজনের মাথা তখন ঝিমঝিম করতে শুরু করেছে। কিছুক্ষণ পরে ওরা তিনজনই সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়ল। পরদিন সকালে পুলিশের সাথে অন্যান্য লোক যখন গির্জায় উপস্থিত হলো, তখন শুধুমাত্র অচৈতন্য খ্রিস্টিনাকে ছাড়া ওদের তিনজনের কোনো চিহ্ন দেখতে পেল না তারা সেখানে। আর যীশু খ্রিস্টের মর্মমূর্তিটাও দেখল যথাস্থানে অক্ষত অবস্থায় দণ্ডায়মান আছে। চতুর্দিকে তন্ন তন্ন করে খুঁজে ওই তিনজনকে ওরা কোথাও পেল না। অগত্যা অচৈতন্য খ্রিস্টিনাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে দিল ওরা। সমাপ্ত।